হুম। আচ্ছা, আজকে মোটামুটি যেটা বলার আছে সেটা হচ্ছে কোথায় গেল, এই যে গতদিন পিএমএমসি বলেছি, অর্থাৎ পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল। এবং এখানে কনসেপ্টটা তোমরা কি পেয়েছো, যে বেসিক্যালি এখানে কি আছে, একটা পার্মানেন্ট ম্যাগনেট আছে। হুম। আর আরেকটা আছে মুভিং কয়েল। কয়েল মানে কি, যার ভেতর দিয়ে আমি কারেন্ট পাঠাবো। তাহলে অ্যাট্রাকশন বা রিপালশন ইত্যাদি উপায়ে ওই মুভিং কয়েলটা ঘুরবে, কারণ পার্মানেন্ট ম্যাগনেটটা ফিক্সড করা আছে, ও ঘুরতে পারে না। তাই মুভিং কয়েলটা অ্যাট্রাকশন বা রিপালশনে ঘুরে যাবে। যেটা ছিল পিএমএমসি। আজকের টপোলজিটা একটু আলাদা, এটাকে বলছি মুভিং আয়রন। মুভিং আয়রন মানে কি, অর্থাৎ ওখানে ছিল মুভিং কয়েল। দেখো, পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েলের আসল কথাটা হচ্ছে মুভিং কয়েল, মানে কয়েলটা যেখানে ইটসেলফ মুভ করতো। আর এখানে যে কনসেপ্টটা মুভিং আয়রন, মানে যেটা তোমাদের পরে আছে, ওখানে একটা আয়রনের টুকরো আছে, লোহার টুকরো, সেইটা মুভ করবে, কোনো কয়েল নয়। কয়েলটা মুভ করবে না। এখানে কয়েলটা কি কাজ করবে, কয়েলটা এখানে একটা ম্যাগনেটাইজেশন ফোর্স তৈরি করবে। অর্থাৎ কি না, ধরো আহ, তোমাদেরকে আমি জ্যাম্বো, পরবর্তী ড্রয়িং গুলো জ্যাম্বোটাই করবো। তো ধরো ব্যাপারটা এরকম দাঁড়ালো, সেটা কি না, আমার একটা কয়েল আছে, মানে একটা কয়েলকে আমি এভাবে জাস্ট টার্ন জড়িয়েছি এরকম করে, হ্যাঁ। ধরো অনেকগুলো প্যাঁচ খাইয়েছি কয়েলটাকে। এবার কি হবে, আমি যদি এর সামনে কোনো ম্যাগনেটকে রাখি, তো এটাকে আমি প্লাস মাইনাস ক্রিয়েট করি, তাহলে এই কি করবে, একটা ম্যাগনেটাইজেশন ফোর্স তৈরি করবে এখানটায়। হুম। এবং এই যে ম্যাগনেটটা তৈরি হবে, এইটাকে আকর্ষণ মানে অর্থাৎ অ্যাট্রাকশন করবে। এবার কেসটা হচ্ছে যে এই যে অ্যাট্রাকশন করবে কখন, যখন এটা ধরো সিম্পল একটা আয়রন, মানে এটা কিন্তু কোনো নিটসাল ম্যাগনেট না, এটা একটা আয়রনের টুকরো। তাহলে সে আয়রনটাকে বেসিক্যালি অ্যাট্রাকশন করবে। তাহলে একটা কয়েলের ভেতর দিয়ে, এইখান দিয়ে, মানে এইটা ধর তোমরা এটুকু ছোটবেলায় দেখেছো, ধর একটা ম্যাগনেট নিলাম আর একটা ম্যাগনেট নিলাম, তাহলে একটা ম্যাগনেটকে মনে করো অ্যাট্রাক্ট করছে। এবার অ্যাট্রাকশনটা কোনো ম্যাগনেটের জন্য বেশি, কোনো ম্যাগনেটের জন্য বেসিক্যালি কম। তাহলে বক্তব্যটা হচ্ছে, এখানে দুটো ঘটনা দেখা আছে। একটা হচ্ছে কত ফোর্সে অ্যাট্রাক্ট করছে, কতটা জোর ও অ্যাট্রাক্ট করছে। সেইটা হচ্ছে যে আমি এই ম্যাগনেটটা কতটা শক্তিশালী তার উপর ডিপেন্ড করছে এ কতটা জোর অ্যাট্রাক্ট করছে। এটা কিন্তু একটা আয়রন। হুম। আয়রনের তো কোনো ম্যাগনেটাইজেশন প্রপার্টি নেই আগে থেকে, জাস্ট একটা ম্যাগনেটিক মেটেরিয়াল। তাহলে এই যে ম্যাগনেটটা, সে কতটা শক্তিশালী ম্যাগনেট তার উপর ডিপেন্ড করবে যেখানে কত পরিমাণ অ্যাট্রাকশন ফোর্স এখানে কাজ করছে। যদি আমি এটাকে ম্যাগনেট না ভেবে একটা সিম্পল কয়েল ভাবি, তাহলে সে কয়েলের ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে তার উপর ডিপেন্ড করবে এ কত পরিমাণ একে অ্যাট্রাকশন ফোর্সটা দেবে। তো আজকে টপোলজিটা হচ্ছে যেখানে আমরা, আরে হ্যাঁ, এটা হচ্ছে একটা ম্যাটার। সেকেন্ড ম্যাটার হচ্ছে যে যখন অ্যাট্রাকশনটা হয়, তখন নিউটনের থার্ড ল বলছে যে যদি এ একে অ্যাট্রাক্ট করে, তাহলে একইভাবে এও কিন্তু একে অ্যাট্রাক্ট করছে, তাই না? ধরো তোমার কাছে একটা চুম্বক আছে, একটা লোহার টুকরো আছে। সবসময় এটা নয় যে চুম্বকটাকে তুমি চেপে ধরো, লোহার টুকরোটা দেখবে ছিটকে এসে এর গায়ে ধরে নিচ্ছে। একইভাবে তুমি যদি লোহার এই টুকরোটাকে ফিক্স করে দাও, তাহলে চুম্বকটা দেখবে নিজে গিয়ে ওর গায়ে অ্যাটাচ হচ্ছে। নিউটনের থার্ড ল। এবার যে কোনো একটাকে ফিক্স করছো আর একটাকে আসছে। তাহলে আমরা আজকে কি করবো, আয়রনটাকে মুভ করাবো। এই যে মুভিং আয়রন কথাটা বলছি, আয়রনটাকে মুভিং করাবো আর কয়েলকে ফিক্স করে দেবো। আর কয়েলকে ফিক্স করাবো, একটা আয়রন ওর দিকে বেসিক্যালি অ্যাট্রাক্টেড হবে। এবার এই যে অ্যাট্রাকশনটাকে কিভাবে কাজে লাগিয়ে মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট করা হয়েছে সেটা দেখো। তো এখানে এটা না, বেশ, আমি এই ছবিগুলো একটু পরে বোঝাচ্ছি, এই ছবিগুলো বোঝার আছে বেসিক্যালি আজকে। যে সেখানে লেখাটা কি বলছে দেখো, হোয়েন এভার এ পিস অফ আয়রন ইজ প্লেস নিয়ারার টু এ ম্যাগনেট। একটা ম্যাগনেটের কাছে যখন আয়রন প্লেস করা হয়, ইউ উইল বি অ্যাট্রাক্টেড বাই দ্য ম্যাগনেট, এটা বুঝতে পারছো। এবং এটা কিসের উপর ডিপেন্ড করছে, দ্য স্ট্রেংথ অফ সে ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ ওই যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে তার কতটা স্ট্রেংথ, তার উপর ডিপেন্ড করছে যে কি পরিমাণ অ্যাট্রাকশনটা হবে। আর ম্যাগনেটটা বলছে যদি ইলেকট্রোম্যাগনেট হয়, তাহলে কি ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথটা কিসের উপর ডিপেন্ড করবে না, কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। অর্থাৎ ইজিলি আমরা ইনক্রিজ করতে পারবো, ডিক্রিজ করতে পারবো। তো ওর ভেতর দিয়ে কি পরিমাণ যে কারেন্টটা যাচ্ছে, কারেন্টটার ভেতর দিয়ে ইনক্রিজ বা ডিক্রিজ করলেই হবে। তো অ্যারেঞ্জমেন্টটা এভাবে করা যেতে পারে যে দেখো এইখানে যে ছবিটা বেসিক্যালি রয়েছে, দেখো এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ যে দেখো, ডান দিকে এই যে একটা কয়েল জড়ানো আছে। অর্থাৎ এই কয়েলটা বুঝতে পারছো যে ওই টার্ন নাম্বার অফ টার্নস দ্য কয়েল একটা। ধরো কয়েলটা তোমার এখান থেকে শুরু হয়েছে,
টার্ন নিয়ে 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 এখানে হয়তো আউট হয়েছে। যখন এবার এর ভেতর দিয়ে একটা তুমি সাপ্লাই দেবে, তখনই কিন্তু এখানে ম্যাগনেট তৈরি হবে। যেই ম্যাগনেট তৈরি হবে, দেখো এইখানে একটা ম্যাগনেট, এই যে এই কালো রঙের যে ডিস্কটা দেখছো, এইটা এইটা হচ্ছে বেসিক্যালি বলে স্পিন্ডল, অর্থাৎ এখানে একটা, এটা একটা আয়রনের টুকরো। ও হচ্ছে এদিকে অ্যাট্রাক্টেড হবে। যখনই এটা অ্যাট্রাক্টেড হবে, কাঁটাটা এইদিকে সরবে। এই হচ্ছে কনসেপ্ট, আর কিছু ইজি জিনিস, খুব ইজি জিনিস। ঠিক আছে? তো ওই জিনিসটা এখানে করা হয়েছে যে অ্যাকর্ডিং টু দ্য অ্যাট্রাকশন ফোর্স অ্যাক্টিং অন দ্য পিস অফ আয়রন উড অলসো বি ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ। বুঝতে পারছো যে একটা আয়রনকে কি পরিমাণ টানবে, তাহলে ওটা আমার ওই কয়েলের ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, সেটা কতটা ইনক্রিজ করছি বা ডিক্রিজ করছি তার উপর ডিপেন্ড করবে। এবং এইটা দিয়েই আমার এই মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট জিনিসটা তৈরি হয়েছে। ঠিক আছে? এবং এই যে মুভিংটা হবে, সেই মুভিংটা দুটো পার্ট, দুটো মেথডে হতে পারে। একটা হচ্ছে রিপালশন, একটা হচ্ছে অ্যাট্রাকশন। তাহলে এই রিপালশন আর অ্যাট্রাকশন, এখানে ডবল আয়রন আর সিঙ্গেল আয়রন বলে একটা কথা আছে। এইখানে তোমাদের একটা জিনিস জিজ্ঞাসা করি। আচ্ছা, ধরো তোমার কাছে এটা একটা ইলেকট্রোম্যাগনেট, ঠিক আছে? সিম্পলি ধরো এটা একটা ইলেকট্রোম্যাগনেট। এবার এই ইলেকট্রোম্যাগনেটের ভেতর দিয়ে তুমি একটা কারেন্ট পাঠাচ্ছ। তাহলে কি হবে, ধরো আমি কথার কথা বলছি, ধরো এইখানে নিচ্ছে, ধরো এই দিকটা এস পোল তৈরি হলো, এদিকটা এন পোল তৈরি হলো। মানে এই যে ইলেকট্রোম্যাগনেটটা তৈরি করলো, তার এদিকটা হলো এস পোল, এদিকটা এন পোল। তুমি যদি সামনে কোনো একটা লোহার একটা এরকম স্পিন্ডেল বা কিছু একটা রাখো, আমার প্রশ্ন, এটা অ্যাট্রাকশন হবে নাকি রিপালশন হলেও হতে পারে? শুধুই কি আকর্ষণ হবে নাকি বিকর্ষণও হতে পারে? সবাইকে একটু প্রশ্নটা করছি, বলো। স্যার, স্যার মুভিং যেটা রেখেছেন সেটা হচ্ছে শুধু আয়রন তো? হুম, শুধু আয়রন, শুধু আয়রন। অ্যাট্রাকশন হবে স্যার? এক্স্যাক্টলি। আমি যদি এটা শুধু একটা আয়রন রাখি, তাহলে কিন্তু শুধু অ্যাট্রাকশন হবে। দেখো, রিপালশনের এখানে কোনো চান্সই নেই। রিপালশন কখন সম্ভব? যখন যদি ওটা একটা আরেকটা ম্যাগনেট হয়। কিন্তু আমি তো বলছি মুভিং আয়রন, আমি তো বলিনি মুভিং ম্যাগনেট ইনস্ট্রুমেন্ট। তার মানে একটা আয়রনই রয়েছে। তার মানে অ্যাট্রাকশন জিনিসটা আমার পক্ষে বোঝা খুব ইজি। আর এই মুভিং আয়রন কনসেপ্টেই একটা রিপালশন জিনিসটাও করবো। রিপালশন জিনিস কি করে করবো সেটা আমরা পরে দেখি। আগে সোজা জিনিসটা, অ্যাট্রাকশনটা দেখিনি যে অ্যাট্রাকশনটা কি বলছে। তো অ্যাট্রাকশনটা দেখো, এই যে ছবিটা আমি তোমাদেরকে একটু আগে দেখালাম, এই যে এই ছবিটা, হ্যাঁ, এই ছবিটায় কি দেখা যাচ্ছে, এর কনস্ট্রাকশনটা দেখে নাও আগে। সেটা বলছে যে যে কয়েলটা রয়েছে, অর্থাৎ যে কয়েলের ভেতর দিয়ে আমি কারেন্টটা পাঠিয়ে ইলেকট্রোম্যাগনেট তৈরি করব, সেইটাকে আমি বলছি স্টেশনারি, স্টেশনারি কয়েল। এবং হচ্ছে আর কি আছে, এই যে কয়েলটা তার একটা ন্যারো ওপেনিং আছে, অর্থাৎ এই এই যে তোমার ভেতরের মানে জাস্ট একটা কয়েলকে ধরো জড়িয়েছি আর কি, তার ভেতরে একটা খুব ন্যারো ওপেনিং আছে, খুব বেশি জিনিস ঢুকবে না আর কি। জাস্ট হালকা ভেতর দিয়ে একটা ম্যাগনেট তৈরি হবে। তার সামনে তোমার একটা কি রেখেছে, ফ্ল্যাট ডিস্ক রেখেছে। বলছে এটাই হচ্ছে মুভিং এলিমেন্ট। বলছে মুভিং এলিমেন্টটা কি, ফ্ল্যাট ডিস্ক অফ আয়রন কোর। অর্থাৎ আয়রন কোর একটা পাতলা একটা ডিস্ক এটা, একদম এই ওভাল শেপের একটা পাতলা ডিস্ক এটা, এই যে এই কালোটা। তারপর কি বলছে, যে কারেন্ট ফ্লোস থ্রু দ্য স্টেশনারি কয়েল প্রডিউস দ্য ম্যাগনেটিক ফিল্ড হুইচ অ্যাট্রাক্টস দ্য আয়রন। বুঝতে পারছো? ও আমি ওর রাখার অ্যারেঞ্জমেন্টটা দেখো। কারেন্টটা যদি মানে কয়েলটা যদি এই দিকে এরকম করে ধরো টার্ন, মানে পাকানো আছে, তাহলে মনে করো এদিকটা এন পোল তৈরি হলো, এদিকটা এস পোল তৈরি হলো। অর্থাৎ ফিজিক্যালি কিরকম দেখতে হলো, যে একটা এন পোল আর এস পোলের একটা ম্যাগনেট তৈরি হলো, বার ম্যাগনেট টাইপের তৈরি হলো, ভার্চুয়াল ম্যাগনেট তৈরি হলো এই কয়েলের ভেতর দিয়ে কারেন্ট পাঠালে। আর তার সামনে আমি এরকম ডিস্কটা রেখেছি। ডিস্কটা মনে করো বাই ডিফল্ট এরকম করে রয়েছে। আর ডিস্কটা দেখো, এই মাথায় একটা জাস্ট একটা নি পয়েন্ট রেখেছি। ডিস্কটা ওইটাকে কেন্দ্র করে ঘুরতে পারে। যখন ম্যাগনেট ছিল না তখন ডিস্কটা তার নিজের ওয়েটে ঝুলছিল। যখনই ম্যাগনেট হবে তখন কি ডিস্কটাকে এদিকে অ্যাট্রাক্ট করবে, তখন ডিস্কটাকে এরকম করে বেঁকে যাবে, অর্থাৎ এরকম করে বেঁকে যাবে। আর ডিস্কের সঙ্গে কাঁটাটা লাগানো আছে, তাহলে ডিস্ক যদি এই দিকে বেঁকে যায়, আর ডিস্কটা যদি বেঁকে যায় মানে কি, ডিস্কটা যদি এইদিকে অ্যাট্রাক্টেড হয়, কাঁটা তাহলে এইদিকে ঘুরবে। সোজা জিনিস, বুঝতে হবে, একদম ইজি জিনিস, বাচ্চাদের বোঝার জিনিস এটা। তো বক্তব্যটা হলো যে সেটাই এখানে করা হয়েছে। তো ওটাই লিখেছে যে অ্যাট্রাক্ট করলো। আর কি করলো না, বলছে আয়রন ভেন ডিফ্লেক্টস দ্য লো ম্যাগনেটিক ফিল্ড টু দ্য হাই ম্যাগনেটিক ফিল্ড। বিভিন্ন রকম, এবার তোমার কি করতে হবে, যে বিভিন্ন রকম ম্যাগনেটের ইয়ের জন্য যতটা পারবে টেনে ধরতে হবে। তার মানে আমরা এতক্ষণ শুধু ডিফ্লেকশন টর্কের কথা বলছি, এবার সেরকম একটা কন্ট্রোল টর্কও লাগবে। তাহলে কন্ট্রোল টর্কটা কি কি দিয়ে হতে পারে? কন্ট্রোল টর্কটা মেনলি স্প্রিং দিয়ে মেনলি স্প্রিং দিয়ে করা হয়। বাট এখানে যে ছবিটা দেখানো হয়েছে, এখানে দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, দেখো একটা ওয়েট ঝুলিয়ে দিয়েছে। সেই কন্ট্রোল টর্কটা যেটা গ্র্যাভিটি মেথড,
গ্র্যাভিটেশনাল কন্ট্রোল টর্ক যেটা সেই মেথড এখানে করেছে। মানে একটা ভারী জিনিস এরকম করে ঝুলিয়ে দিচ্ছে, আর ভারী জিনিস ঝুলছে মানে কি, বাই ডিফল্ট কাঁটাটাকে এই এই জিরো পজিশনে রাখতে বাধ্য করেছে। আর যখন কারেন্ট যাবে তখনই এটা ধরো এই এই ডিস্কটা অ্যাট্রাক্টেড হবে, এবং ডিস্ক যতটা পরিমাণ ডিফ্লেকশন টর্ক পাবে এইদিকে এই ভারী ঝুলন্ত জিনিসটাও এরকম বরাবর হয়ে যাবে। ও তখন এইদিকে একটা উল্টো দিকে একটা কন্ট্রোল, মানে ও চাইবে এইদিকে আসতে, মানে এইদিক বরাবর একটা কন্ট্রোল টর্ক প্রোভাইড করবে। এই ডিফ্লেকশন টর্ক কন্ট্রোল টর্ক যখন ইকুয়াল হবে তখন কাঁটাটা একটা পার্টিকুলার জায়গায় দাঁড়াবে। সেই একই কনসেপ্ট, আর কিছু না। শুধু এখানে কি করছি, গতদিন যেমন করলাম মুভিং কয়েল, যে কয়েলের ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছিল সেই কয়েলটাই মুভ করছিল, বাট আজকে যে কয়েলের ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে সেটাকে আমরা ফিক্স করেছি, আর ওটা একটা ম্যাগনেট তৈরি করবে, আর সেই ম্যাগনেট দিয়ে একটা ম্যাগনেটিক ডিস্ককে আমি অ্যাট্রাক্ট করিয়ে পয়েন্টারকে মুভ করতে বাধ্য করছি। খুব ইজি টেকনিক, বুঝতে পারছো, কিছু নেই। আর এটা তোমার ওয়েট দিয়েও করতে পারি, ছবিটা ওয়েট দিয়ে দেখিয়েছে, বা এটা স্প্রিং দিয়েও করতে পারি, ঠিক আছে, যে কোনো একটা দিয়ে করা যেতে পারে। স্প্রিং দিয়ে কন্ট্রোলিং টর্কটা প্রোভাইড করছে। কন্ট্রোলিং টর্ক ডিফ্লেকশন টর্ক কি করে কাজ করছে এটা তোমরা জানো, নতুন করে বলার কিছু নেই। আর আরেকটা জিনিস হচ্ছে যে কন্ট্রোল টর্ক আর ডিফ্লেকশন টর্ক থাকলেই হবে না, আরেকটা জিনিস লাগবে, ড্যাম্পিং টর্ক। তো সেই এয়ার ফ্রিকশন ড্যাম্পিং পড়েছিলে, দেখো এইটা থেকে বুঝতে পারছো এয়ার ফ্রিকশন ড্যাম্পিং। এই ছবিটা দেখো, এই ছবিটা এয়ার ফ্রিকশন ড্যাম্পিং পড়িয়েছিলাম। পরীক্ষায় এলে এই ছবিটা আঁকবে, এই ছবিটা তো কখনোই আঁকতে পারবে না, এটা আঁকা সম্ভব না। এই ছবিটা আঁকবে পরীক্ষায়, সবাই এই ছবিটাই আঁকে, বইও দেখবে এই ছবিটা রয়েছে, এই ছবিটা আঁকবে। এবং এখানে দেখো কয়েল গুলোকে রিপ্রেজেন্ট করেছে এই হিসাবে, এই যে ডট 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 ডট, মানে এই ডট কি, এই ডট দিয়ে কয়েলটা এসছে, দিয়ে ঘুরে গিয়ে এই ডটটা দিয়ে বেরিয়ে গেছে। এই কয়েলের পাক গুলোকে এইভাবে দেখিয়েছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে কয়েল, কয়েলের মাঝখানে হচ্ছে তোমার খুব একটা ন্যারো, এই এই ন্যারো একটা পাথ আছে। ন্যারো পাথে কি করেছে, একটা ম্যাগনেটিক ডিস্ক দেখেছে, যে ডিস্কটা অ্যাট্রাক্টেড হবে। আর কি করেছে, একটা কন্ট্রোল ওয়েট ঝুলিয়ে দিয়েছে কন্ট্রোলিং টর্ক প্রোভাইড করার জন্য, আর ড্যাম্পিং টর্ক প্রোভাইড করার জন্য দেখো একটা এয়ার ড্যাম্পিং চেম্বার দিয়েছে। এই জিনিসগুলো তোমাদের সবই জানা, কারো বুঝতে কোনো অসুবিধা নেই আশা করি অ্যাট্রাকশন টাইপটা। ওকে, তো জাস্ট খুব সিম্পল জিনিস। এবার অ্যাট্রাকশন টাইপ তো বোঝা গেল, যে হ্যাঁ আমার একটা ম্যাগনেটিক ডিস্ক আছে, পাতলা ফ্ল্যাট ডিস্ক আছে, ওটা অ্যাট্রাক্টেড হচ্ছে, আর ওটা অ্যাট্রাক্টেড হয়ে পয়েন্টারকে মুভ করছে, খুব ভালো কথা। সেকেন্ড যেটা আমাকে বললো যে রিপালশন টাইপ, রিপালশন টাইপটা তাহলে কি? তো রিপালশন টাইপ বোঝার জন্য একটা কথা আমি আগে দেখে নিই, এটা হচ্ছে সিঙ্গেল আয়রন, একটাই আয়রন আছে, সিঙ্গেল আয়রন বলে অ্যাট্রাক্ট হচ্ছে। আর এখানে আছে দেখো ডবল আয়রন, তাহলে ডবল আয়রন টার্মটা কি জিনিস সেইটাকে একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে। তো ডবল আয়রন বোঝার জন্য আগে একটা দেখে নিই যে কিভাবে এমন একটা কাজ করানো যেতে পারে যাতে করে কোনো একটা জিনিস অ্যাট্রাক্টেড হয়, মানে এই রিপালস হয়, বিকর্ষণ অনুভব করে, কিভাবে সেটা একটু দেখি আমরা, ঠিক আছে। তো ধরো আমি একটা কয়েলকে এইভাবে রেখেছি, একটা কয়েলকে আমি এইভাবে রেখেছি, ঠিক আছে। আর কি করেছি, এর সামনে দুটো ম্যাগনেট রেখেছি, এই ম্যাগনেট বল সরি, আয়রন, দুটো আয়রনের বার রেখেছি। ডবল আয়রন, আগে বলছি দুটো আয়রন রেখেছি, ঠিক আছে। এবার একটা ঘটনা ঘটবে, কি করেছি, এই আয়রনটাকে আমি ফিক্স করে দিয়েছি, নড়তে চড়তে দেবো না। দুটো আয়রন নয়, আয়রন ধরে আমি রেখেছি, আর এই আয়রনটা মুভ করতে পারে ইজিলি, মনে করো এই বরাবর বা এই বরাবর ফ্রিলি মুভ করতে পারে, ও এদিকে এদিকে ফ্রিলি মুভ করতে পারে। তাহলে দুটোই হচ্ছে আয়রন, কিছুই ছিল না, সবকিছু নর্মাল ছিল, ততক্ষণ বেশ সুন্দর রাখা ছিল। যখনই আমি এখানে একটা কারেন্ট প্রোভাইড করলাম, অর্থাৎ এই কয়েলের ভিতর যে কয়েলটাকে এনার্জাইজ করলাম, তখন কি হলো, এই কয়েলটার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, ধরো এরকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো। এই চৌম্বক বলরেখা পড়েছিল, হুম, এই সব ফ্লাক্স গুলো মনে করো এন থেকে গিয়ে এস এর দিকে যাচ্ছে, সব এন থেকে বেরিয়ে এস এর দিকে দৌড়চ্ছে, এরকম করে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো। সরি সরি সরি, এন থেকে বেরিয়ে সব এস এর দিকে যাচ্ছে। যেই এই ফিল্ডের মধ্যে দুটো আয়রন চলে আসবে,
তখনই কি হবে, আয়রনের সামনের এইখানে একটা কি তৈরি হবে বলো তো, এই জায়গাটা, এই সামনের এই জায়গাটা একটা ম্যাগনেট মানে ইয়ে তৈরি হবে, মানে একটা তোমার পোল তৈরি হবে। এদিকে যদি এন পোল থাকে তাহলে এদিকে এস পোল তৈরি হবে, আর এদিকে এন পোল। এটাও একটা আয়রন ছিল, এই আয়রনও এদিকটা এন পোল তৈরি হবে, এদিকটা এস পোল তৈরি হবে, তাই না? কারণ ম্যাগনেট যে তৈরি করছে এন, তার যেটা উল্টো সেটা দেখো সামনে চলে আসে, এটা তোমরা জানো। এবার মুশকিলটা হবে মানে প্রবলেমটা হচ্ছে, প্রবলেম নয় মানে, এই ম্যাগনেটটাকে তুমি ফিক্স করে রেখে দিয়েছো, আবার অপরদিকে এই যে ম্যাগনেট তুমি এটাকেও ধরো ফিক্স করে রেখে দিয়েছো, একমাত্র এই ম্যাগনেটটা ফ্রি। যেটা হবে সেটা হচ্ছে দেখো এই ম্যাগনেটটা, এটা এখন এইটা একটা ম্যাগনেট হয়ে গেছে, এটা একটা ম্যাগনেট হয়ে গেছে, তাহলে এই যে সমমেরু এস আর এস এ ওকে সহ্য করতে পারবে না, তখন এই আয়রনটা রিপালসড হবে, এই আয়রনটা তখন এইদিকে সরে যেতে চাইবে। অর্থাৎ কি, দুটো আয়রন রেখেছি, একটা কমন ম্যাগনেটিক ফিল্ডে যদি নিয়ে আসি তখন দুজনেরই কাছাকাছি জায়গায় সেম পোলারিটি তৈরি হয়ে যায়, এখানেও এস তৈরি হয়ে যায়, এখানেও এস তৈরি হয়ে যায়, তখন এই সামনাসামনি এস আছে, এরা একে অপরকে রিপালস করবে, তখন একটাকে যদি ফিক্স করে দিই তাহলে আরেকটা ছিটকে চলে যেতে চাইবে। বোঝা গেছে ব্যাপারটা সবার? ক্লিয়ার তো? তাহলে যেহেতু এই যে জিনিসটা দেখালাম আর কি, মানে যখনই এরকম হলো যে একটা তোমার, দাঁড়াও, যখনই আমি ইয়ে দেখালাম যে একটা তোমার ইয়ে হলো মানে এই একটা ম্যাগনেট ফিক্স, তখন দেখলো একটা ম্যাগনেট ইজিলি মুভ করছে। তো এইটা হচ্ছে রিপালশন টেকনিকের ফান্ডা। অর্থাৎ এখানে দেখো আমি কোনো পার্মানেন্ট ম্যাগনেট ব্যবহার করিনি, বাট দুটো আয়রনের কোর ইউজ করেছি, আর দুটো আয়রনের করেই ম্যাগনেট কনভার্ট হয়ে যাচ্ছে, আর এমন ভাবে কনভার্ট হচ্ছে যে দুজনের কাছাকাছি জায়গায় সেম পোলার পোল তৈরি হচ্ছে, তখন একটা ম্যাগনেট অবশ্যই দুটোই রিপালশন ফোর্স ফিল করবে, আর যে ফ্রি আছে সে মুভ করে যাবে। এই হচ্ছে কনসেপ্ট। সেই কনসেপ্টটাকে একটা মিটারের মধ্যে কি করে এনেছে, মিটারের মধ্যে আনার সময় দেখো এই ছবিটা একটু ভালো করে তোমরা দেখবে, হ্যাঁ। দেখো এই যে কয়েলটা আমরা নিয়েছি, এই কয়েলের বাইরে দিয়ে মানে এই যে এখানেও কয়েল আছে এবং আয়রন আছে, আগে দেখে নি কোনটা কি। বলছে এইটারই দেখো, যদি এই দিক থেকে তাকাও তাহলে তুমি এইটার তার ফ্রন্ট ভিউ দেখতে পাও। তো ফ্রন্ট ভিউটা এইটা দেখো, আর এই ফ্রন্ট ভিউটা দেখো, জাস্ট একটু রিলেট করার চেষ্টা করো। কি করা হয়েছে, কয়েল গুলো সব আগে এই দেখো এখানে কয়েল গুলো জড়ানো হয়েছে, অর্থাৎ কয়েলটা মনে করো এই দিক দিয়ে এইটার উপর দিয়ে কয়েল জড়িয়েছে এরকম করে, হ্যাঁ, এর অনেক অনেক রকম পাক, অনেক পাক খেয়েছে, পাক খেয়ে মনে করো এই দিক দিয়ে কয়েলটা বেরিয়ে এসছে। তার মানে এইটা তোমার যে লিখেছে ফিক্সড কয়েল, হ্যাঁ, এই যে অ্যারো দিয়ে রেখেছে এটা ফিক্সড কয়েল, তাহলে কয়েলটা হচ্ছে তোমার ফিক্স করে দিয়েছো। আর কি করেছো, আর একটা হচ্ছে ফিক্সড আয়রন পিস, অর্থাৎ এই দেখো যে লোহার টুকরোটা যেটাকে আমি হাত বোলাচ্ছি, এইটাকে দেখো, এইটা দিয়ে পুরো দেখো এইখানে একটা ইয়ে দিয়ে দেখো পুরো ফিক্স করা আছে, মানে ওটা নড়তে পারবে না। আর ভেতরে দেখো আরেকটা ছোট্ট আয়রনের টুকরো আছে, দেখতে পেয়েছো, এই যেটাকে আমি রেড কালার মার্কিং করছি, এই যে ছোট্ট আয়রনের টুকরাটা আছে সেটা হচ্ছে এইটা মুভিং আয়রন পিস বলছে এটাকে, এবং ওটার সঙ্গে দেখো কাঁটাটা লাগানো আছে, অর্থাৎ ওইটা ফ্রিলি মুভ করতে পারে। তারপর জিনিসটা তোমরা এবার রিলেট করতে পারছো জিনিসটা কি কি হলো। আমার কি দরকার ছিল, আয়রন, সরি কয়েল, যেটা কয়েলটা আমার দরকার ছিল, হওয়া উচিত ছিল ফিক্স, কয়েল যেন না নড়তে পারে, প্রোভাইডেড 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে দুটো আয়রন নেব, দুটো আয়রনই কিন্তু সেম পোল তৈরি হবে, যারা একে অপরকে রিপালস করবে। তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এই আয়রন, একটা আয়রনকে ফিক্স করতে হবে, তোমার বডির সঙ্গে একটা আয়রনকে এখান দিয়ে দেখো ফিক্স করে দিয়েছে, তাহলে এটা হয়ে গেল ফিক্সড প্লেট, আর একটা হয়ে গেল তোমার মুভিং পিস, যেটা হচ্ছে স্পিন্ডেলের সঙ্গে কানেক্টেড, এই যে স্পিন্ডেলটার সঙ্গে কানেক্টেড যেটা ঘুরবে, তো এর সঙ্গে কাঁটাটা লাগানো আছে। তাহলে স্বাভাবিকভাবেই কি হবে, যখনই এই কয়েলের ভেতর দিয়ে তুমি কারেন্ট পাস করাবে, তখন যেটা হবে, এই যে ম্যাগনেটটা ধরো আছে, তার ধরো একটা সাইড, মানে এই যে আয়রনের পিসটা আছে, তার একটা সাইড ধরো তোমার তৈরি হবে, মানে এদিকটা ধরো এন তৈরি হলো, আমি একবার এটাকে ইয়ে করি, ধরো এই জায়গাটা এন তৈরি হলো, আর এই সাইডটা এস তৈরি হয়েছে। একইভাবে ছোট যে ম্যাগনেটটা আছে, ছোট ম্যাগনেটটারও এদিকটা এন তৈরি হয়েছে, এদিকটা এস তৈরি হয়েছে। তাহলে এই ম্যাগনেটটা কি করবে, এই এন কে অপরকে রিপালস করবে, একটাকে ফিক্স করে দিয়েছো, তখন এই ছোট যেটা আছে ওইটার উপরে প্রেসার পড়বে, অর্থাৎ এই দিক থেকে একটা ডিফ্লেকশন টর্ক কাজ করবে এই দিক থেকে, যেটা কাঁটাটাকে এইদিকে মুভ করাবে। এই হচ্ছে রিপালশন টাইপ।
মানে একটা ম্যাগনেট দিয়ে তো রিপালস হবে না, মানে সরি একটা আয়রন দিয়ে তো রিপালস হবে না, একটা আয়রন সবসময় অ্যাট্রাকশনই হবে। সেখানে দুটো আয়রনকে রাখছি, দুটো আয়রনকেই ম্যাগনেটে কনভার্ট হতে বাধ্য করছি, যাতে করে একটা ফিক্স আর একটা মুভিং, তাহলে ফিক্সটা মুভিংটাকে রিপালস করতে বাধ্য করে, সরাতে বাধ্য করে। তাহলে এইভাবে আমি ডিফ্লেকশন টর্কটা প্রডিউস করছি। আর এই দেখো তুমি যে আইদার ওয়েট ঝুলিয়ে রাখো বা স্প্রিং, একই কনসেপ্ট, ওয়েট ঝোলাতে পারো বা স্প্রিং করতে পারো। যদি করো তাহলে ওটা তোমার কন্ট্রোল টর্কটা প্রোভাইড করবে। এই হচ্ছে কনসেপ্ট। তার মানে বোঝা গেল যে অ্যাট্রাকশন টাইপ আর রিপালশন টাইপ পরিষ্কার বোঝা গেছে আশা করি। এখানেও একটা অ্যাট্রাকশন টাইপের একটা ছবি ছিল, ছবিটা একটু সুন্দর করে দেখিয়েছে এই জায়গাটায়। এই যে কাঁটাটা আর ইয়েটা দেখো, এই যে ম্যাগনেটিক তোমার পাতলা ডিস্কটা, আর এটা এটা সুন্দর করে দেখিয়েছে। হ্যাঁ বলো। আচ্ছা, পরীক্ষার খাতায় পারলে এই ছবিটা আঁকো, আর রিপালশন যখন আঁকবে পরীক্ষার খাতায় এই ছবিটা আঁকো, ঠিক আছে? তাহলে আর কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, একটা যেটা করবে এখানে, যেটা এটা ভুল করেছে একটু, ভুল না, সেটা হচ্ছে এইটাকে ফিক্সটা দেখিয়ে দেবে, যে এইখানে আমি যেটা করে দিলাম এইটা এইটা করে দেবে ফিক্স। এটা যে ফিক্স রয়েছে সেটা ফিক্সটা দেখিয়ে দেবে যে হ্যাঁ এটা ফিক্স আছে আর এইটা মুভিং আছে, স্পিন্ডেলটার সঙ্গে লাগানো। এরকম করে দিতে পারো, এই একটা এই একটা, অর্থাৎ এই মুভিংটা এই স্পিন্ডেলের সঙ্গে লাগানো, আর এইটা বডির সঙ্গে লাগিয়ে ফিক্স করা। ছবিটা এইটুকু গন্ডগোল ছিল, এইটুকু ঠিক করে দিলাম, ঠিক আছে? ও এটা ঠিক হয়ে করিনি এখনো, করে দেবো। এটা এটা তো আঁকলাম আমি, এই করলেই চলে যাবে। তাহলে তোমার হচ্ছে এইটা হচ্ছে রিপালশন টাইপের কনস্ট্রাকশন, জাস্ট পড়লেই বুঝতে পারছি। একটা যা যা বললাম ওই কথাগুলি লেখা আছে, যে একটা হচ্ছে বেসিক্যালি ফিক্স, আর একটা হচ্ছে আরেকটা মুভেবল। আর ভেন্সটা, এই ভেন মানে হচ্ছে প্রকোষ্ঠটা, এই যে ভেনটা, টানেলটা, এই টোটালটা যখন ম্যাগনেটাইজ হয়ে যাচ্ছে তোমার, তখন হচ্ছে কি এই এই কয়েলের ভিতর দিয়ে যখন কারেন্ট পাস করছে তখন এই টোটাল ভেনটা ম্যাগনেটাইজ হয়ে যাচ্ছে। আর তখন হচ্ছে কি ফোর্স অফ রিপালশন অকার বিটুইন দেম, আর এই রিপালশন ফোর্স মুভিং কয়েল স্টার্ট মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য ফিক্সড। এই ফিক্সড থেকে দুটো দূরে চলে যেতে চায় আর কি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর একইভাবে স্প্রিং বা তোমার তুমি যদি কোনো গ্র্যাভিটি লাগাও, দুটো ক্ষেত্রে এখন ড্যাম প্রোভাইড করতে পারো, কন্ট্রোলটা প্রোভাইড করতে পারো। এই হচ্ছে ব্যাপার, আর কিছু নেই। তো যদি পরীক্ষায় মুভিং আয়রন আসে, তোমাকে কিন্তু এই অ্যাট্রাকশন টাইপের কনস্ট্রাকশনটা লিখতে হবে, আর রিপালশন টাইপের কনস্ট্রাকশনটা লিখতে হবে। এবার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন যেটা তুমি করবে, সেইটা বা দুজনের ক্ষেত্রে কমন কমন ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা একটু বড়, সেটা এই পিপিটি স্লাইডের মধ্যে ধরেনি। আমি ওই জন্য ওটাকে আলাদা করে একটা ওয়ার্ড ফাইলে করেছি। তোমার যখন স্টাডি মেটেরিয়াল দেবো, স্টাডি মেটেরিয়ালের সঙ্গে ডিটেল দিয়েই দেবো যে জিনিসটা অ্যাকচুয়ালি এখানে কি হয়েছে বা না হয়েছে। এইটা হচ্ছে ওর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা। জটিল ভাবার কিছু নেই, সোজাই জিনিসটা, জটিল কিছু না। দেখে এত এই যে এল ডিএল থেকে ঘাবড়ে যেও না, আমি জিনিসটা আস্তে আস্তে বলছি, ঘাবড়ানোর কিছু নেই। তো আমার দেখার বক্তব্য, আমরা তো কনস্ট্রাকশনটা বুঝলাম, এরপর আমাকে বুঝতে হবে যে আমি কি পরিমাণ কারেন্ট পাঠালে কি পরিমাণ ডিফ্লেকশন হবে, সেইটা আমাকে আগে বুঝতে হবে। যেরকম এই পিএমএমসি ইনস্ট্রুমেন্টে আমরা দেখতে পেয়েছিলাম যে থিটা ইকুয়াল টু জি বাই সি ইন্টু আই, বা বলতে পারি যে থিটা, পিএমএমসি গতদিন যেটা পড়েছিলাম যে থিটা প্রপোর্শনাল টু আই। তাহলে আজকে যেটা আমরা পড়ছি মুভিং আয়রন, আমাদের জানতে হবে যে এটাও কি প্রপোর্শনাল, সেটাকে জানতে হবে। তার জন্য ম্যাথামেটিক্যাল ডিডাকশন আসতে হবে। তো ম্যাথামেটিক্যাল ডিডাকশনটা আমি এই জায়গাটায় করেছি। বেশ, এবার এইখানে কিছু কিছু জিনিস একটু জাস্ট পরপর লাইনগুলো বলে যাচ্ছি, যে ধরতে পারবে না সে শুধু আমাকে ইন্টারাপ্ট করবে যে স্যার ব্যাপারটা বুঝলাম না, কোন কথাটা বুঝতে পারছো না শুধু সেইটুকু বলবে। আমি দেখো এরকম যেখানে মানে এটা পড়লে জিনিসটা বুঝতে পারবে কি করা আছে। প্রথম হচ্ছে, যদি একটা কয়েলের ভেতর দিয়ে কারেন্ট পাস করে, তাহলে সেই কয়েলটা একটা এনার্জি স্টোর করে, ম্যাগনেটিক ফিল্ডটা এনার্জি স্টোর করে। তার ভ্যালু হয় হাফ ইন্টু এল আই স্কোয়ার, যেখানে এল হচ্ছে তোমার ওর ইন্ডাকটেন্সটা। হাফ এল আই স্কোয়ার এই ফর্মুলাটা সবার জানা আছে। এনার্জি এনার্জি ই ইকুয়াল টু হাফ এল আই স্কোয়ার, সবার জানা আছে। ওকে, এবার মনে করো হাফ এল আই স্কোয়ার এনার্জি তোমার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। কোথায় তৈরি হয়েছে? না এই ভেনটার মধ্যে। এই টোটাল এই ভেনটা জুড়ে হাফ এল আই স্কোয়ার মার্কার কিছু একটা তৈরি হয়েছে। এবার বলছে as soon as the current changes to L plus DL, অর্থাৎ ডিএল পরিমাণ কারেন্ট আমি জাস্ট একটুখানি বাড়িয়েছি। যখনই কারেন্ট বাড়াবো দেখবো যে আমার ধরো এই পয়েন্টারটাও হালকা একটু মুভ করে গেল, মানে একটুখানি কারেন্ট যেখানে ছিল ছিল, কারেন্ট যেই একটু বাড়ালাম আর একটুখানি মুভ করে গেল। অর্থাৎ ডিএল পরিমাণ আমি যদি কারেন্ট বাড়াই,
আমার ধরে নাও যে ডি থিটা পরিমাণ আমার বেড়ে যাচ্ছে, পয়েন্টার বিকামস ডি থিটা রেজাল্টিং ইনটু চেঞ্জ ইন ইন্ডাকটেন্স অফ কয়েল ফ্রম এল টু এল প্লাস ডিএল। এবং শুধু তাই নয়, আর একটা জিনিস ঘটবে, সেটা হচ্ছে কয়েলের এই যে ইন্ডাকটেন্সটা, মানে আমি যেটা বলতে চাইছি যে যখনই এই জিনিসটা ডিফ্লেক্ট করবে, যখন এই জিনিস ডিফ্লেক্ট করবে, তখন হচ্ছে তোমার এখানে একটা কি হয়, মিউচুয়াল ইন্ডাকটেন্সের একটা গল্প আছে। এই মিউচুয়াল ইন্ডাকটেন্সের গল্পের জন্য তোমার শুধুমাত্র ইয়েটা নয়, এই ইন্ডাকটেন্সটাও চেঞ্জ হয়, এল যেটা ওটাও চেঞ্জ হবে। ব্যাপারটা কিরকম বলি তোমাদেরকে, সেটা হচ্ছে যে ধরো তোমার এখানে একটা সিম্পল একটা কয়েল ছিল, হুম, এর যে কয়েল ছিল, মনে করো এর কয়েলের ইন্ডাকটেন্স ছিল এল। এবার এটা এল ছিল, যখনই ধরো এখানে একটা তুমি আয়রনের বার রেখেছিলে, যখনই এর ভেতর দিয়ে কারেন্ট পাঠালে আয়রনের বারটা অ্যাট্রাক্টেড হলো। আরো ঘটনা ঘটে, আর যখন আয়রন বারটা অ্যাট্রাক্টেড হয়, তার আগে বেসিক্যালি কি হয়, এই আয়রনের বারটা নিজে একটা ম্যাগনেটে পরিণত হয়। ধরো এটা যদি আমার এস পোল থাকে, এটা যদি এন পোল থাকে, কথার কথা বলছি, তাহলে এ হচ্ছে এখানে একটা ম্যাগনেট তৈরি হয়, তবে অ্যাট্রাকশনটা হয়, তাই তো? তাহলে এ যে ম্যাগনেট তৈরি হয়, এই ম্যাগনেটের তো নিজেরও তো ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স আছে। অর্থাৎ এই ম্যাগনেটটা তার নিজের ধরে এরকম কিছু লাইন্স অফ ফোর্স আছে, চৌম্বক বলরেখা আমি যেগুলোকে বলছি, ফ্লাক্স লাইন। একইভাবে এই যে ম্যাগনেটটা তৈরি হলো, তারও কিন্তু এরকম করে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স তৈরি হতে থাকে। মানে এ যখন একটা ম্যাগনেটে কনভার্ট হয়ে যাচ্ছে, এরও ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স চেঞ্জ হতে থাকে। সেই ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স যখন আবার এইটার সাথে এর গায়ে চলে আসে, অর্থাৎ দেখো এর সঙ্গে মিশে যায়, এ ধর অনেক বড় বড় বিস্তৃত আছে, এই যে এই কয়েলটাতে আবার দেখো এই এর তৈরি করা লাইন্স অফ ফোর্স এর সঙ্গে আবার মিক্স খেলো, তখন মিউচুয়াল ইন্ডাকটেন্স সেটা সেটা চেঞ্জ হয়ে যায়, একটু ভ্যারি করে। মানে আগে যেটা এল ছিল, এখন হালকা আর একটু ধরো চেঞ্জ হতে পারে, ডিএল পরিমাণ চেঞ্জ হতে পারে। তো আমার এখানে ধরেছে যে মনে করছি, মানে ব্যাপারটা কি হচ্ছে, এই ম্যাগনেটিক এই ম্যাগনেটটা মনে করো ইয়ে করেছে, ম্যাগনেট এবার কি হচ্ছে, এদিকে আসছে, অর্থাৎ মুভ করছে। এবার যত মুভ করছে, তত দেখো এই বেশি পরিমাণ ফ্লাক্স লাইন এর সঙ্গে লিঙ্ক আপ হচ্ছে এই কয়েলটার সাথে। এই ম্যাগনেটে তৈরি করা যে ফ্লাক্স লাইন গুলো, এর সাথে তত বেশি লিঙ্ক আপ হচ্ছে। যত বেশি এই লিঙ্ক আপটা হবে, এর কিন্তু যেটা এল ইন্ডাকটেন্স ছিল সেটা কিন্তু চেঞ্জ হবে। তো ওটাই বলছি যে যখনই ডি থিটা পরিমাণ চেঞ্জ করবে, তার জন্য আবার এই কয়েলের ইন্ডাকটেন্সটাও এল থেকে ডিএল পরিমাণ বেড়ে যাবে, মানে এল প্লাস ডিএল হয়ে যাবে। ঠিক আছে? তো এইসব ক্ষেত্রে মনে করি ডিফ্লেকশন টর্ক যেটা তৈরি হচ্ছে ডিটিডি। এবার তাহলে মেকানিক্যাল, আমরা যদি মেকানিক্যাল ওয়ার্ক ডান কতটা হচ্ছে, টর্ক ইনটু ডিসপ্লেসমেন্ট আমরা যেটা করি, ঠিক আছে? তো এটা এখানেই করেছে কি, টর্ক ইনটু ডিসপ্লেসমেন্ট করেছে। এবং আর কি হচ্ছে, এই যে এটা একটু স্পেস দিয়ে লিখে নাহলে বুঝতে পারবে না। হ্যাঁ, এই যে ডিফ্লেকশন টর্ক কিন্তু তোমার হচ্ছে থিটা পরিমাণ ডিসপ্লেসমেন্ট, টর্ক ইনটু ডিসপ্লেসমেন্ট করলে আমরা মেকানিক্যাল ওয়ার্ক ডান পাই, মেকানিক্সে পড়েছে হবে। তাহলে এটা হচ্ছে মেকানিক্যাল ওয়ার্ক ডান। আর এখন আগে স্টোর ছিল হচ্ছে হাফ এল আই স্কোয়ার, এখন কত স্টোর হলো, হাফ, দেখো এল প্লাস ডিএল আর আই প্লাস ডিআই তার স্কোয়ার। কারো বুঝতে পারছি আশা করি অসুবিধা নেই আগেরটার সঙ্গে এখনটা। তাহলে কতটা চেঞ্জ হলো দেখো, এই হাফ এল প্লাস ডিএল ইন্টু আই প্লাস ডিআই তার হোল স্কোয়ার মাইনাস হাফ এল আই স্কোয়ার, মানে ওইটুকুই তো চেঞ্জ হয়েছে, তাই না? কারো বুঝতে অসুবিধা নেই আশা করি। এই যে স্টোরেজের এই যে চেঞ্জটা হয়েছে, বেসিক্যালি দেখো এই এনার্জিটাই কিন্তু এই মেকানিক্যাল ওয়ার্ক ডানটা করিয়েছে। মানে অর্থাৎ আমরা নিউটন বলে গেছিল যে কোন বাইরে থেকে কোন একটা বস্তুকে বল প্রয়োগ না করলে তার কিছু মুভমেন্ট হবে না। ওই যে কাঁটাটা মুভমেন্ট হচ্ছে, তার মানে কিছু তো একটা ওয়ার্ক ডান হয়েছে। তাহলে ওই এনার্জিটা কোথা থেকে এলো? দেখো ওই এনার্জিটা সাপ্লাই দিয়েছে এইটা, এটাই কিন্তু ওই এই এনার্জিটাকে সাপ্লাই দিয়েছে। মানে আমি এটা একটু হাইলাইট করে দিই, ধরো এইটাই সাপ্লাই দিয়েছে একে, ঠিক আছে? কারো বুঝতে অসুবিধা নেই আশা করি। তো এই ইকুয়েশনটা একটু জাস্ট জাস্ট একটু নাড়াচাড়া করেছে, মানে এখান থেকে হাফ হাফ দেখো কমন নিয়েছে, আর করেছে কি এই আই প্লাস ডিআই এর হোল স্কোয়ার ফর্মুলা করেছে, আই স্কোয়ার প্লাস টু আই ডিআই প্লাস ডিআই এর করে হোল স্কোয়ার, এগুলো সব করেছে। করে করে সে বড় মার্ক একটা ইকুয়েশন করেছে। এবার এই বড় একটা ইকুয়েশনে কিছু কিছু জিনিস তোমাকে নেগলেক্ট করতে হবে। কি কি জিনিস নেগলেক্ট করতে হবে দেখো, এই যে ডিআই, কারেন্ট ধর খুব অল্প চেঞ্জ হয়েছে, অল্প যেটুকু চেঞ্জ,
তার আবার যদি স্কোয়ার হয় তাহলে সেই টার্মটা তুমি নেগলেক্ট করতে পারো। তেমনি দেখো ডিএল ইন্টু ডিআই, এই ডিএল ইন্টু ডিআই এই পার্টটাকেও তুমি নেগলেক্ট করতে পারো, খুব ছোট ছোট জিনিস গুণ হয়েছে, এটাকেও নেগলেক্ট করা যায়। আবার ধরো এখানে একটা হয়েছে ডিএল ইন্টু এইটা, এটা কি বলবো, হ্যাঁ ডিএল ইন, তোমার একটা আরেকটা এখানে কোথাও একটা হয়েছে ডিএল ইন্টু ডিআই স্কোয়ার, ডিএল ইন্টু ডিআই স্কোয়ার এই পার্টটাও দেখো ডিআই স্কোয়ার আছে, এটাকেও আমরা নেগলেক্ট করতে পারি। তো এইসব হাবি জাবি জিনিসগুলোকে নেগলেক্ট করে যেটা রেজাল্টেন্ট দাঁড়াচ্ছে যে হাফ ইন্টু 2 li di প্লাস ডিএল ইন্টু আই স্কোয়ার। এটা স্পেস দিন আর ডিএলএক্স দেখতে লাগছে। 2 li di প্লাস ডিএল ইন্টু আই স্কোয়ার, এই পার্টটুকু দেখো শুধুমাত্র পড়ে থাকছে। আর এই হাফটা যদি গুণ করে দাও, হাফ ইন্টু 2 করলে এইটুকু পড়ে থাকে, আর এইটার জন্য এইটুকু পড়ে থাকে। এরপর আবার করছে কি, আচ্ছা হ্যাঁ এটা একটা, এটা মোটামুটি একটা গেল। তার আমার কি পাচ্ছি আমি আলটিমেটলি, যে চেঞ্জ ইন স্টোর অফ এনার্জি অফ কয়েল, এইটার আমি একটা ভ্যালু পাচ্ছি, এইটা যে কতটা পরিমাণ আমার এনার্জি এটা চেঞ্জ হয়েছে, এই যে আমি মার্কিং করে দিলাম, হ্যাঁ এইটা হচ্ছে আমার আলটিমেটলি দাঁড়ালো এইটা। আবার হচ্ছে কি জিনিস, এই যে তোমার ইয়েটা কয়েলটা আছে, আমি একটু আগে যে ছবিটা বললাম জ্যাম্বোরটা হয়ে গেল, এই যে এই জ্যাম্বোরটা, আমার বক্তব্যটা হলো কি হয়, এটা ট্রান্সফর্মার তোমরা এখনো পড়োনি, ট্রান্সফর্মার পড়ার সময় ডিটেলে ব্যাপারটা পড়বে আর কি। দাঁড়াও, ট্রান্সফর্মার পড়ার সময় জিনিসটা একটু ডিটেলে পড়বে। সেটা হচ্ছে মনে করো ট্রান্সফর্মার মধ্যে কি হয়, আমি একদিন আগে আগে একদিন বলেছিলাম, সেটা হচ্ছে মনে করো একটা কোর আছে এরকম, ঠিক আছে, সেই কোরের এই দিকে তুমি একটা কয়েল দিয়েছো, আর এই দিকে একটা কয়েল আছে। যেটা হয় যখনই এই কয়েলের ভেতর দিয়ে একটা কারেন্ট পাঠাও, কি তৈরি হয়, এখানে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়, যে ফ্লাক্স গুলো ছবি এতক্ষণ হলুদ হলুদ দিয়ে আঁকছিলাম। তো মনে করো এই ফ্লাক্সটা তৈরি হয় ফাই, এই ফ্লাক্সটা পুরো এরকম করে সার্কুলেট করতে থাকে, এই ভেতর দিয়ে পুরো যেতে থাকে। যাওয়ার সময় যখনই এই কয়েলের সাথে লিঙ্ক আপ হয়ে যায়, তখন এখানে একটা ভোল্টেজ ইএমএফ তৈরি হয়, ই ইকুয়াল টু যেটা ছিল মাইনাস এন ডিফাই ডিটি। এই ফর্মুলাটাকেও পড়েছিল আগে, এই মাইনাস এন ডিফাই ডিটি। হ্যাঁ স্যার, বলা হয়েছিল। হ্যাঁ, তো আমার যদি কোনো ডি ফাই পরিমাণ চেঞ্জের ফ্লাক্স যদি কোনো কয়েল কাট করে, তাহলে তার মধ্যে একটা এরকম একটা ভোল্টেজ ইনডিউসড হয়। তাই সেটাই ট্রান্সফরমার নীতি, যে এইখানে একটা ভোল্টেজ দিলে এইখানে একটা ভোল্টেজ পাওয়া যায় এই কয়েল দুটোর অ্যাক্রসে, এই যেটা তৈরি হয়েছে এখন। তো এই যে কয়েলটা, অর্থাৎ কি যদি কোনো ম্যাগনেটিক লাইন্স অফ ফ্লাক্স যদি কয়েলকে কাট করে, এবং সেই ফ্লাক্স যদি ফিক্স না হয়, অর্থাৎ ডি ফাই ম্যাক্সিমাম ভ্যারিয়েবল ভ্যারিয়েবল যদি ফ্লাক্স কোনো কয়েলকে কাট করে, তাহলেই একটা ইএমএফ ওই কয়েলের মধ্যে ইনডিউসড হয়ে যাবে। এটাই ছিল, মানে এটাই হচ্ছে মূল নীতি। এবার ব্যাপারটা হচ্ছে এখানেও ঘটনাটা একটা কি হবে, এখানেও দেখো একটা কিন্তু মানে একটা চেঞ্জ আসবে, কারেন্টটা যেহেতু তোমার চেঞ্জ হচ্ছে, এই কারেন্ট চেঞ্জের জন্য এইখানে একটা তোমার ভোল্টেজের চেঞ্জটা এই ইএমএফ মানে কয়েলের মধ্যে যে ইএমএফটা আছে, সেই ইএমএফ এখানে একটা তৈরি হবে, ঠিক আছে। তো সেইটা হচ্ছে তোমার ওই এটা হচ্ছে তোমার এল আই, যেটা তার ডেরিভেটিভ, মানে যে ভোল্টেজটা তৈরি হবে সেটা হচ্ছে এল আই তার ডেরিভেটিভ। কেন না, কারণটা হচ্ছে এখানে একটু লিখে দেখ, আমি এখানে এক্সপ্লেন করেই দিই তোমাদেরকে। ধরো আমি বলতে পারি যে ইকুয়াল টু মাইনাস এন, মাইনাস এন আমি দিলাম, ধরো একটা নাম্বার অফ টার্নস আছে, আমি জাস্ট সিম্পলি বলে দিলাম ডি ফাই ডিটি। হুম, ডি ফাই কোথায় পাবো? স্যার, হ্যাঁ বলো। তার মানে বলো বলো। এখানে মানে এলটাও ভেরিয়েবল হয়ে গেল, কারেন্টটাও ভেরিয়েবল হয়ে গেল, সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে এল ভেরিয়েবল, তো এল ও ভেরিয়েবল, কারেন্টও ভেরিয়েবল, দুটো ভেরিয়েবল হয়ে গেছে। এবং এই মোট কথা ভেরিয়েবল ম্যাগনেটিক ফ্লাক্স এর মধ্যে এখন কাজ করছে, এখন সেইটাই হচ্ছে মূল বিষয়। দাঁড়াও, ফাই কোথায় আবার গেল দেখি, ফাই হচ্ছে গ্রিক না, ফাই থিটা, ফাই কোথায় গেল,
ফাই পেয়েছি, মানে ফাই আর বার আমার মাথায় মরুক, এটাই নি, ওটা নিলাম। ফাইয়ের মাথায় বার না কি পেয়েছে, ও যা পেয়েছে তাই, ঠিক আছে। তাহলে আমি বললাম যে ধরো ইকুয়াল টু ডিফাই বাই ডিটি, এরকম তো বলতে পারি আমি। তাহলে ডিফাই ডিটি, আবার তোমরা এটা পড়েছো যে ফাই ইকুয়াল টু এল আই, এটা তো পড়েছো, কুমড়োর ফালি বলা হয় ফাই ইকুয়াল টু এল আই, এটা এটা মনে রাখবে। অ্যাজ তোমার হচ্ছে এই ফাই ইকুয়াল টু এল ইন্টু আই, ফাই ইকুয়াল টু, ফাই ইকুয়াল টু ফ্লাক্স ইকুয়াল টু তোমার হচ্ছে ইন্ডাকটেন্স ইন্টু কারেন্ট, এটার ফর্মুলা। তাহলে ডিফাই ডিটি যদি তোমার ইএমএফ হয়, তাহলে ফাই এর জায়গায় লিখছি আমি এল আই। এবং এল ও ভ্যারিয়েবল, দেখো দুটোই কোনটাই ফিক্স না, এলটাও ভ্যারিয়েবল আইটাও ভ্যারিয়েবল। তাহলে সেই ইউভির ফর্মুলা ফেলেছে যে ভি ডিউ ডিটি প্লাস ইউ ডিভি ডিটি, ফেলে তোমার ইএমএফ এর ভ্যালুটা এইভাবে দেখিয়েছে। এবার তাহলে এবার আর আমরা যখন এনার্জি বার করি, এনার্জি বার করার ফর্মুলা কি? না, এনার্জি বার করার ফর্মুলা হচ্ছে তোমার ভোল্টেজ, মানে যেটা ইএমএফ ভোল্টেজ আর কি, ভোল্টেজ ইনটু ইনটু কারেন্ট ইনটু টাইম। ভোল্টেজ ইনটু কারেন্ট ইনটু টাইম, ভোল্টেজ যেটা ইনডিউস হচ্ছে ই, দেখো ই, কারেন্ট হচ্ছে আই, আর টাইম হচ্ছে ডিটি। ডিটি সময় ধরে যদি আমার চেঞ্জটা হয়ে থাকে তাহলে ইআই ডিটি, ঠিক আছে, এখানে ডট দিয়ে দিলাম একটা, ইআই ডিটি। তাহলে ইআই ডিটি তে কি করেছে, ই এর ভ্যালুটা বসিয়ে দিয়েছে আইডিএল প্লাস এলডিআই, আর হচ্ছে নিচে ডিটি ছিল আর আই ছিল, আর দেখো এই ডিটি ডিটি কেটে গেছে, এই ডিটি গুলো তলায় ভাগ ছিল, এই ডিটির সঙ্গে গুণ হয়ে ডিটি ডিটি গুলো কেটে গেছে। বুঝতে অসুবিধা নেই কারো আশা করি? তাহলে তোমার এখানে হয়ে গেল দেখো আই স্কোয়ার ডিএল প্লাস এল আই ডিআই। এবার তাহলে জিনিসটাকে জানাচ্ছে এই যেটা তোমার ইলেকট্রিক্যাল, মানে এই যে ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই যেটা হলো, এই যে এইটা, এই যেটা ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই হলো সেটাই হচ্ছে তোমার, দেখো চেঞ্জ ইন স্টোরড এনার্জি প্লাস ওয়ার্ক ডান, মানে এই যে টি ডিএক্স ডিসিটা ওয়ার্ক ডান, সেইটা যেটা মেকানিক্যালি ওয়ার্ক ডান করেছে, আর এনার্জি যতটা চেঞ্জ হয়েছে সেইগুলো যোগফল দেখো এই ইলেকট্রিক্যাল এনার্জিটার সাথে সমান। মানে যে পরিমাণ ইলেকট্রিক্যাল এনার্জি খরচা হয়েছে সেটা কি না, ওই যতটা চেঞ্জ হয়েছে প্লাস হচ্ছে যতটা ওয়ার্ক ডান হয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য এখানে জাস্ট পুট করে যে চেঞ্জ ইন এনার্জি স্টোর, যেটা এনার্জি আগে যেটা বার করলাম এইটা, আর হচ্ছে তোমার ওয়ার্ক ডান যেটা করেছে টিডি ইন্টু টি থিটা, টিডি ইন্টু ডি থিটা, হ্যাঁ। তো এইগুলো সব ইয়ে করেছে, ইকুয়েশনটা নাড়াচাড়া করে দেখো এখানে অনেক কিছু এদিক ওদিক কাটাকুটি গেছে, কাটাকুটি গিয়ে যেটা দাঁড়িয়েছে যে টিডি ইন্টু ডি থিটা ইকুয়াল টু হাফ ডিএল ইন্টু আই স্কোয়ার, এই দাঁড়িয়েছে, ঠিক আছে। ওইটাকে একটু সাজিয়ে গুজিয়ে লিখেছে যে টিডি ইকুয়াল টু হাফ আই স্কোয়ার ডিএল ডি থিটা। তো আমি, আমার জানার বক্তব্য ছিল যে এটা হচ্ছে তোমার ডিফ্লেকশন টর্কের ফর্মুলা, হচ্ছে এটা যে ডিফ্লেকশন টর্ক কতটা সেটা হচ্ছে এইটার তার ফর্মুলা। অপরদিকে ধরো একটা স্প্রিং দেওয়া আছে, মনে করো স্প্রিং দেওয়া আছে, স্প্রিং থাকলে তোমরা জানো সি থিটা বা কে থিটা তুমি যা লিখবে। তো ধরো আমি এখানে সি থিটাই লিখলাম। তো তোমার ইয়েটা কন্ট্রোলিং টর্কটা যদি তোমার সি থিটা হয়, তাহলে আমরা জানি যে ডিফ্লেকশন টর্ক ইকুয়াল টু কন্ট্রোলিং টর্ক, টিডি আর টি থিটা সমান হবে, এটা তোমরা জানো। তবে একে অপরকে ব্যালেন্স করবে, অর্থাৎ জিনিসটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তোমার এই হাফ আই স্কোয়ার ডিএল ডি থিটা, মানে যেটা ডিফ্লেকশন টর্ক ইকুয়াল টু কন্ট্রোল টর্ক। ওখান থেকে পাচ্ছি দেখো থিটা ইকুয়াল টু হাফ আই স্কোয়ার বাই সি ডিএল বাই ডি থিটা। এইখান থেকে তুমি বলতে পারো যে আমি যদি ডিএল ডি থিটা এই ব্যাপারটাকে মোটামুটি কনস্ট্যান্ট ধরে নিই, যে হ্যাঁ আমার খুব বেশি ইয়ে চেঞ্জ হবে না, খুব অল্প চেঞ্জের জন্য মেনলি থিটাটা দেখো ভ্যারি করে যাচ্ছে, অর্থাৎ এই যে থিটাটা এটা মোস্টলি, দাঁড়াও প্রপোর্শনাল খুঁজি আবার, খুঁজে পাচ্ছি না, গুগলে নিয়ে প্রপোর্শনাল সিম্বল,
লিখেছি, তাহলে লিখবো থিটা প্রপোর্শনাল টু আমার আই স্কোয়ার। আমি বাকিগুলোকে নিয়ে খুব একটা বদার্ড হব না। আমার মেন বলার বক্তব্য হচ্ছে যে আমার থিটাটা আই এর সাথে কিভাবে ভ্যারি করবে। মানে গতদিনকে আমরা পিএমএমসি ইনস্ট্রুমেন্টের জন্য দেখলাম যে থিটা প্রপোর্শনাল টু আই হয়েছিল, দেখো এই জায়গাটায় থিটা প্রপোর্শনাল টু আই হয়েছিল, অর্থাৎ কারেন্ট যেরকম বাড়বে থিটা সেরকম লিনিয়ারলি বাড়বে। বাট আজকে মুভিং আয়রনের জন্য আমরা দেখলাম যে থিটা প্রপোর্শনাল টু আই স্কোয়ার হয়ে গেল, এবং এই থিটা ইকুয়াল টু আই স্কোয়ার হয়ে যাওয়ার জন্যই এই মিটারের আমাকে স্কেলটা চেঞ্জ করতে হবে। অর্থাৎ কারেন্ট যেরকম ভ্যারি করাবো থিটা কিন্তু সেভাবে ভ্যারি করবে না, মানে লিনিয়ারলি ভ্যারি করবে না, ঠিক আছে, যে একটা একটা স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। সেই কারণে স্কেলের অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ করতে হবে। এই স্কেলটা ভালো করে দেখো দেখিনি, এই দেখো এই যে স্কেলটা দেখাচ্ছি আমি, দেখতে পাচ্ছ স্কেলটা কি অবস্থা। দেখো প্রথমে ডিভিশন গুলো সব ছোট ছোট ছিল, তারপর যত টাইম গেল ডিভিশন গুলো বাড়িয়েছে। ইউনিফর্ম স্কেল নয়। আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তোমাদের এইটা দেখাই, নন ইউনিফর্ম স্কেলের এইটা দেখাই। একটু ভালো করে খেয়াল করে দেখো, এই রেঞ্জ হচ্ছে 50 থেকে 200 অ্যাম্পিয়ারের মিটার। এটা মুভিং আয়রন টাইপ মিটার। করেছে কি 50 এইখানটায় আর 100 এইখানটায়। সেই 50 থেকে 100 এদের যেটুকু গ্যাপিং, এই 100 থেকে 150 তার গ্যাপিংটা কিন্তু একটু ছোট, হয়তো এটা চোখে ধরা পড়ছে না। তুমি যদি স্কেল দিয়ে মানে মেপে মেজার করো ভার্নিয়ার নিয়ে, তাহলে দেখবে এইখান থেকে এর যতটা গ্যাপিং তার থেকে এর গ্যাপিংটা একটু কম। আবার দেখো 50 থেকে 200 অর্থাৎ পরবর্তী 50 এর গ্যাপিংটা দেখো আরো ছোট, এটা খুব চোখে ধরা পড়ছে। বা তুমি এই মিটারটা দেখো, 0 থেকে 0.5 অর্থাৎ হাফ, এর যার যেটুকু ডিস্টেন্স, আবার দেখো হাফ থেকে 1 এর ডিস্টেন্স আবার অনেক বেশি। বুঝতে পারছো এই নন ইউনিফর্মের ব্যাপারটা? মানে যেহেতু ওটা আই স্কোয়ারের সাথে এরকম করে প্রপোর্শনাল হয়ে গেছে, তাহলে কিছু মিটারের জন্য এবার বিভিন্ন হতে পারে। যে কখনো কোনো মিটারের ক্ষেত্রে প্রথমটা বড়, তারপর এগুলো ছোট ছোট সেকশন গুলো, এটা হতে পারে। কোনো মিটারের জন্য প্রথমটা ছোট তারপর এগুলো বড়, এটা হতে পারে। মোট কথা একটা অ্যাট্রাকশন টাইপ, একটা রিপালশন টাইপ, কোনটা কিভাবে ডিজাইন করেছে তার উপর ডিপেন্ড করছে। তো যেভাবেই ডিপেন্ড করুক, মোট কথা আমার এই বলার বক্তব্যটা হলো যে যেহেতু থিটাটা আই স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হয়েছে, সেজন্য স্কেল গুলো কিন্তু নন ইউনিফর্ম হয়ে গেছে। নন ইউনিফর্ম স্কেল যখনই দেখবে যে কোনো মিটারে, র্যাম মিটার বলো ভোল্ট মিটার বলো, দেখবে মিটার, এই যে ভোল্ট মিটার, এটা অতটা বোঝা যাচ্ছে না চোখের আন্দাজে, তাও মোটামুটি এই 200 থেকে 400 যে গ্যাপিং আছে তার থেকে এই গ্যাপিংটা একটু ছোট আছে। পুরোপুরি চোখের আন্দাজে ধরা যাচ্ছে না, তুমি যদি একবার ভার্নিয়ার নিয়ে মাপো তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। তো আমার বলার বক্তব্যটা হচ্ছে যে যদি কোনো মিটার এরকম দেখো যে নন ইউনিফর্ম স্কেল আছে, তাহলে বুঝে যাবে যে ওটা এমআই টাইপ হতে পারে, অর্থাৎ মুভিং আয়রন টাইপ হতে পারে মিটারটা। আর যদি কোনো মিটার দেখো যে না একদম ইউনিফর্ম স্কেল আছে, তাহলে ওটা তোমাকে বুঝে নিতে হবে, তাহলে ওটা তোমার এই পিএমএমসি টাইপ, এই এই আগে যেটা একদিন পড়লে, এই দেখো এই যে ইউনিফর্ম স্কেল একদম সব গ্যাপিং গুলো সেম, তাহলে বুঝে নিতে হবে ওটা পিএমএমসি টাইপ। বোঝা গেল? এই অবধি যা বললাম পরিষ্কার সবার কাছে বোঝা গেছে আশা করি। ওকে, এবার কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, এগুলো তোমাদের পড়তে হবে। যেমন দেখো একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই যে স্কেল, এই এতক্ষণ যেটা বকবক করলাম, এই স্কেলটা হচ্ছে ইউনিফর্ম নয়। আর ইউনিফর্ম স্কেল যখন, নন ইউনিফর্ম স্কেল যখনই হবে, অর্থাৎ স্কেল যদি ইউনিফর্ম না হয় তাহলে অ্যাকিউরেট রেজাল্ট তুমি পাবে না। মানে স্কেলেও একটু ধরো একটু এরর এরর থাকতে পারে, তোমার মিটার হয়তো একটু এরর দেখাতে পারে। মানে একদম অ্যাকিউরেটলি যদি তোমার মিটারটা খুব ইউনিফর্ম স্কেল হয়, পিএমএমসি, ওখানে আপনার অ্যাকিউরেসি তুমি ভালো পাবে। কিন্তু এমআই টাইপ যদি হয়, মানে তোমার যদি নন ইউনিফর্ম স্কেল হয়, তাহলে কিন্তু এই অ্যাকিউরেসি একটু সমস্যা আসতে পারে, ঠিক আছে। তো সেজন্য কিছু এররও আসতে পারে। এই যে ম্যাগনেট, ধরো এই যে ম্যাগনেটটা ইউজ করছে, এই যে ম্যাগনেটিক ডিস্কটা, এই ম্যাগনেটিক ডিস্কটা, এই ম্যাগনেটিক ডিস্কটা দাবি করছে যে হ্যাঁ আজকে সে ধরো একটা পুরো পিওর ম্যাগনেট। যত দিন যাবে ম্যাগনেটাইজ হতে 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 এর মধ্যে ম্যাগনেটিক প্রপার্টি হালকা চলে আসবে। যে কোনো লোহাকে দীর্ঘদিন ধরে যদি বারবার চুম্বক চুম্বক করো চুম্বক করো, ও একটা টাইম কিন্তু হালকা হালকা চুম্বক ধরে নেবে, মানে ওর হিস্টেরিসিস প্রপার্টিটাই চেঞ্জ হয়ে যাবে। আর ওটা যদি চেঞ্জ হয়ে যায় তখন একটা মিটার একটা এরর আসবে, ঠিক আছে। তৃতীয় একটা সমস্যা আছে, যে আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা
এই যে হাবিজাবি করে বসলাম থিটা প্রপোর্শনাল টু আই স্কোয়ার জোর গলায়, এই যে আই স্কোয়ারটাকে আই স্কোয়ার জোর গলায় বলে দিলাম, আমরা অনেক জিনিস কনসিডার করিনি। হ্যাঁ, স্প্রিং এর সি যদি কনস্ট্যান্ট থাকে সেটা ছেড়ে দাও, এই ডিএলটা কিন্তু এই ইন্ডাকটেন্স কিন্তু হালকা হালকা ইন্ডাকটেন্স চেঞ্জ হচ্ছে। তার মানে আমার কিন্তু এক্স্যাক্টলি প্রায় প্রপোর্শনাল বলতে পারি, মানে অলমোস্ট প্রপোর্শনাল। জোর গলায় বলতে পারি না যে একদম প্রপোর্শনাল। যেহেতু বলতে পারি না, সেই জন্য হচ্ছে এই ওয়েব ফর্মে আমরা যখন কোনো ওয়েব ফর্মে ধরো আই স্কোয়ার মানে যদি কোনো আরএমএস ভ্যালু মেজার করি, তো আরএমএস ফারএমএস ইত্যাদি এইসব যদি মেজার করি বা ওয়েব ফর্মের কোনো একটা ইয়ে দিই, তখন কিন্তু একটা এরর আসতে পারে, মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল তো হচ্ছে না। তো সেই জন্য ওয়েব ফর্মের যদি কোনো এরর থাকে, মানে কোনো একটা সাইন ওয়েব ফর্ম ধরো ঢুকছে, তার মধ্যে যদি কোনো এরর থাকে তাহলে প্রবলেমটা আসতে পারে এখানে। আচ্ছা, এর পরের একটা বড়, এই অবধি বলছি। এর পরে আরেকটা জিনিস একটু তোমাদেরকে রিমাইন্ড করে দিই। পিএমএমসি ইনস্ট্রুমেন্টে একটা অসুবিধা ছিল, মনে পড়ছে কি? শুধুমাত্র ডিসি মেজারমেন্ট করা যায় পিএমএমসি তে, এসি মেজারমেন্ট করা যায় না। আগের দিন আমরা জেনেছিলাম এটা, তাই তো? কিন্তু মুভিং আয়রনে একটু জিনিস খেয়াল করো তো। তুমি একটা কয়েলের ভেতর দিয়ে একটা কারেন্ট পাঠাচ্ছ, এই যে এইটা, তুমি একটা কয়েলের ভেতর দিয়ে বেসিক্যালি কারেন্ট পাঠাচ্ছ, যে একটা ম্যাগনেট তৈরি করছো, যেটা লোহাকে টানছো। আচ্ছা, তোমার কারেন্টটা যদি এদিক থেকে এদিকে যায় বা উল্টো যদি হয়, অর্থাৎ এদিক থেকে গিয়ে এদিকে যায়, কি প্রবলেম? ম্যাগনেট তো ম্যাগনেটই তৈরি হবে, হ্যাঁ মানছি, পোলটা চেঞ্জ হবে। আগে এদিকটা এন এদিকটা এস হয়েছিল, এখন এদিকটা এন এদিকটা এস হবে। ম্যাগনেট তো এই কাঁচা লোহা, এত লোহা আয়রন, ও তো অ্যাট্রাক্ট হবে, পোল যেদিকেই হোক না কেন। ঠিক কথাটা? তার মানে তোমার যদি এখানে তুমি ডিসি কারেন্টই, মানে যে প্লাস মাইনাস ডিসি কারেন্ট পাঠাতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। তুমি প্লাস মাইনাস পাঠাতে পারো, আবার এদিকে মাইনাস প্লাসও পাঠাতে পারো, দুটো কেসে কিন্তু অ্যাট্রাক্ট হবে। অর্থাৎ এই মিটারে তুমি এসিও ইউজ করতে পারো, ডিসিও ইউজ করতে পারো। ডিসিও ইউজ করতেই পারো, আর এসিও চাইলে ইউজ করা যাবে, যেটা পিএমএমসি তে করা যেত না। তাহলে এই ধরনের মিটার এসি এবং ডিসি দু রকম অ্যাপ্লিকেশনই চলবে। মানে অল্টার, পোলারিটি অল্টার করে গেলেও অসুবিধা নেই, ম্যাগনেটিক অ্যাট্রাক্টেড হতে হবে, ও নিচের মতো অ্যাট্রাক্ট হবে, ওখানে কোনো সমস্যা নেই। তো এটাই হচ্ছে ওর অ্যাডভান্টেজ, এই যে ইউনিভার্সাল ইউজ। বলছে এমআই ইনস্ট্রুমেন্ট ইন ইন্ডিপেন্ডেন্ট ডিরেকশন অফ দ্য কারেন্ট, কারেন্টের ডিরেকশনের উপর ডিপেন্ড করে না। তুমি যদি আরো বেটার বুঝতে চাও, দেখো থিটা প্রপোর্শনাল টু আই স্কোয়ার, এইটা দেখেই বুঝতে পারছো। আচ্ছা, আইটা যদি পজিটিভ হয়, এটা মনে করো পজিটিভ হয়, কি ধরো নেগেটিভ হয়, কারেন্টটা যেদিকেই যাক না আই স্কোয়ার হয়ে যাচ্ছে তো, অর্থাৎ পজিটিভ স্কোয়ার আর নেগেটিভ হোল স্কোয়ার, কি আসে যায়, কোনো তো পার্থক্য হয় না। সেই কারণেই হচ্ছে এটা এসি এবং ডিসি দুটোতেই ইউজ করা সম্ভব, কারেন্টের ডিরেকশনের উপর ডিপেন্ড করে না, ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট। সেটাই হচ্ছে ওর বড় একটা অ্যাডভান্টেজ, যে একই এই মিটারের এসিও অ্যাপ্লিকেশন আছে, ডিসিতেও করা যায়। হুম। কিন্তু সেইখানেই আবার একটা ক্যালিব্রেশনের প্রবলেম হয়ে যায়। মিটারটা যখন তুমি ক্যালিব্রেট করবে, মানে ক্যালিব্রেট মানে কি, ধরো এক্সাক্ট 2 অ্যাম্পিয়ারটা 2 অ্যাম্পিয়ার দেখাচ্ছে কিনা, এক্সাক্ট 3 অ্যাম্পিয়ারটা 3 অ্যাম্পিয়ার দেখাচ্ছে কিনা, ওই যে ক্যালিব্রেশন, যখন ফাইন অ্যাডজাস্টমেন্ট করছো মিটারটা তৈরি করার সময়, তখন ডিসির জন্য এবার তুমি মিটারটা দাবি করলে যে আপনি এর মধ্যে দিয়ে এসি কারেন্ট পাঠান বা ডিসি কারেন্ট পাঠান, রিডিং দেখাবে। কিন্তু সেইখানে একটা প্রবলেম থেকে যায়, যে এই একটা মিটার তুমি দাবি করছো যেটা এসিও মাপতে পারে ডিসিও মাপতে পারে, ক্যালিব্রেশনে কিন্তু প্রবলেম হবে, ক্যালিব্রেশনে একটুখানি প্রবলেম হবেই হবে। এবং কারণটা হচ্ছে কি, ডিসি যখন পাঠাচ্ছ তুমি, তখন কিন্তু ইন্ডাকটেন্স ভ্যারি করে না, কিন্তু যখন এসি কারেন্ট পাঠাবে তখন ইন্ডাকটেন্সটা ভ্যারি করে যাবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, এই সরি, এই এই যে ডিএল, ইন্ডাকটেন্সের ভ্যারিয়েশনটা, এটা ডিসি পাঠালে অতটা ভ্যারিয়েট করবে না, কিন্তু এসি পাঠালে ইন্ডাকটেন্স অনেকটা ভ্যারি করে যাবে। তোমরা এটা পড়েছো, এসির ক্ষেত্রে তোমার হচ্ছে ইন্ডাকটেন্স, মানে ওটা আরো ইন্ডিউস হবে, মিউচুয়াল ইন্ডাকটেন্সটা আরো বেড়ে যাবে, এখনো পড়োনি হয়তো। তো সেক্ষেত্রে ইন্ডাকটেন্সটা একটু ভ্যারি করে যাবে, ওই জন্য এখানে একটা সমস্যা হবে, মানে ডিসি আর এসিতে একই রকম রিডিং দেখাবে না আর কি। ঠিক আছে? তো ওইটাই বেসিক্যালি এখানে বলেছে, যে এইগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তো একটা অ্যাডভান্টেজ বললাম, যেটা হচ্ছে আমি বুঝতেই পারছি যে এসি আর ডিসি দুটোতে ইউজ করা যায়। এবং দ্বিতীয় হচ্ছে লেস ফ্রিকশন, কোনো ফ্রিকশনের চান্স নাই পিএমএমসি মিটারে। খেয়াল করে দেখো, এই যে ছবিটা, এই ছবিটা তুমি খেয়াল করে দেখো, এখানে এই যে জিনিসটা ঘুরছে, একটা মুভিং কয়েল, একটা মানে কারেন্ট ক্যারিং কয়েলটা রীতিমতো মুভ করছে, ফ্রিকশনের একটা চান্স থাকতে পারে, ঘর্ষণ। বাট এখানে জাস্ট সিম্পল তো অ্যাট্রাকশন হচ্ছে, এই যে শুধুমাত্র ওকে টানছে, এর সঙ্গে কারো কোনো যোগাযোগ নেই, জাস্ট সিম্পল টানছে। তো এখানে অ্যাট্রাকশনটা, মানে তোমার এখানে ওই জন্য ফ্রিকশনাল এরর ব্যাপারটা একটু কম। ঠিক আছে? আর জিনিসগুলো খুব হালকা হয়,
খুব হালকা, মানে জাস্ট হালকা টানছি তো, এই যে পাতলা প্লেট, এই লোহার এই যে এই আয়রনের যে প্লেটটা দিয়েছে, ডিস্কটা, এটা খুব পাতলা দিয়েছে কেন, এটা হালকা হয়, কাঁটা ফাটা সব হালকা করেছে, ফ্রিকশন বেশি না ধরে আর কি। সস্তা, ওখানে এখানে একটা ফিক্সড কয়েল লাগছে, কোনো মুভিং কয়েল লাগছে না, ওখানে আবার স্প্রিং এর ভেতর দিয়ে কারেন্ট পাঠাতে হচ্ছিল, অনেক সুন্দর একটা সূক্ষ্ম অ্যারেঞ্জমেন্ট ছিল, এখানে সব দরকার পড়ছে না, শুধু লোহাটাকে টানছে। তো বুঝতে পারছো এর এর মেকানিজমটা যেহেতু সিম্পল, চিপনেস ওই জন্য সস্তা বটে একটু, হ্যাঁ। আর মোটামুটি এই সিম্পল কনস্ট্রাকশন, যখনই কোনো মেশিনের কনস্ট্রাকশন সিম্পল হবে তখনই তার রোবাস্টনেস বাড়বে, অর্থাৎ মানে খুব ভালো থাকবে আর কি, বিশ্বস্ত, রোবাস্টনেস মানে বিশ্বস্ত, বিশ্বস্ত জিনিসটা তৈরি হবে আর কি। পিএমএমসি তো ধর একটা বহুদিন চলার পর একটা ম্যাগনেটাইজেশন এরর আসতে পারে, এর ক্ষেত্রে ওই সেই এররটার চান্স নেই। তো এইগুলো হচ্ছে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। কারো বুঝতে কোনো অসুবিধা নেই আশা করি, এখানে এইটুকুই আছে। এমআই পরীক্ষায় কোশ্চেন যেটা আসে এখান থেকে, যে মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টের ছবি আঁকতে বলে এবং কনস্ট্রাকশন আঁকতে বলে, সেক্ষেত্রে এই এই ডান দিকের ছবিটা আঁকবে আর এই ছবিটা আঁকবে, একে দু রকমের কনস্ট্রাকশনের কথা বলবে। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমি খুব ডিটেলে, এর মধ্যে খুব ডিটেলে দেওয়া আছে, চাইলে এত ডিটেল দেওয়ার দরকার নেই, চাইলে শর্টে মেরে দেবে, তোমার মনে হয় একটু শর্টে মেরে দেবো, তুমি শর্টে মেরে দিতে পারো, নাম্বার কাটবে না। শর্টে এগুলো মেরে দিলে এবং মেরে দেখিয়ে দিলে তোমাকে মোট কথা দেখাতে হবে যে থিটা প্রপোর্শনাল টু আই স্কোয়ার, তোমাকে সামহাও এটা দেখাতে হবে, এইটা দেখিয়ে বলে দেবে যে নন ইউনিফর্ম স্কেল, ব্যাস এইখানে তোমার অ্যান্সার কমপ্লিট। আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ একটা প্রশ্ন আসতে পারে, বলো স্যার, বলো। ওয়ার্কিং দিতে হবে না কোনো? হ্যাঁ, কোনো রকমের ওয়ার্কিং প্রিন্সিপাল দিতে হবে না? এটাই তো ওয়ার্কিং প্রিন্সিপাল, এই কনস্ট্রাকশন যেটা এর মধ্যে তো ওয়ার্কিং প্রিন্সিপাল হয়ে যাচ্ছে, এর মধ্যে তো লেখা আছে এই যে ওকে টানছে, ম্যাগনেটাইজ করছে, ওকে টানছে, কাঁটাটা যাচ্ছে, ওটাই তো ইয়ে ওয়ার্কিং প্রিন্সিপাল, এই কনস্ট্রাকশনের মধ্যেই, ওর মধ্যেই লেখাটার মধ্যেই লেখা হয়ে যাচ্ছে, অসুবিধা নেই। আমি নোটটা আরো সুন্দর করে বানিয়ে দেবো, যখন নোটটা দেবো, নোটটা সুন্দর করে বানিয়ে দেবো, এটা জাস্ট পড়ে বোঝার জন্য, ঠিক আছে। আর নোটের মধ্যে আরেকটু লিখে দেবো কি লেখা দরকার, লিখে এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা দিয়ে কমপ্লিট করে দেবো, আর কিছু না, ঠিক আছে। সোজা জিনিস একটা বুঝতে পেরেছো, কিছু নেই আজকে। তাহলে তোমরা দুটো ইনস্ট্রুমেন্ট পড়লে, একটা পিএমএমসি একটা এমআই। পার্থক্য কি কি পড়লে, যে পিএমএমসি শুধুমাত্র ডিসি তে ইউজ করা যায়, আর এমআইটা হচ্ছে ডিসি এসি দুটো ইউজ করা যায়। ওখানে মুভিং কয়েল ছিল, মানে কয়েল মানে কারেন্ট ক্যারিং কয়েলটা মুভ করছিল, এখানে কারেন্ট ক্যারিং কয়েলটা ফিক্স। ওখানে হচ্ছে অ্যাট্রাকশন রিপালশন একসঙ্গে হচ্ছিল, এখানে হচ্ছে দুটো টাইপ, আইদার অ্যাট্রাকশন মিটার হল অ্যাট্রাকশন টাইপ হলো অ্যাট্রাকশন, আর তোমার রিপালশন টাইপ হলে রিপালশন, দু রকম মিটার তৈরি করা সম্ভব, ঠিক আছে। এইগুলোই মোটামুটি এর পার্থক্য মোটামুটি অল ওভার। হুম, তাহলে এই আজকে পড়ানো হলো, কারো কোনো প্রশ্ন আশা করি নেই। ওকে, অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নিই। এই কটাই তো নাকি, 11, 1 2 3 4 5 6 7 8 9, কেউ এসে বেরিয়ে যায়নি তো? ওকে, বেশ, ঠিক আছে। তাহলে আজকে আমি এটা এই যেটুকু লিখেছি আমি আপলোড করে দিচ্ছি, এটা তোমার বোঝার জন্য বাড়িতে। আর আমি নোটটা যেদিন হোক তাহলে দিয়ে দেবো, ঠিক আছে। আর আজকে বৃহস্পতিবার, পরশু দিন কি সবাই পরীক্ষা দেবে তো নাকি? পরশু দিন পরীক্ষা? হ্যাঁ স্যার দেবো। ঠিক আছে, আমি তাহলে একটা এমসিকিউ কোশ্চেন ওই 20টা বানিয়ে রাখবো, তোমাদেরকে দিয়ে দেবো, টাইমের মধ্যে কমপ্লিট করে জমা দিয়ে দেবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, স্টপ প্রেজেন্টিং করলাম, রেকর্ডিং গুলো স্টপ করি আগে।